আবার গল্প চ্যানেল কোনো প্রকার ভূত প্রেত তন্ত্র মন্ত্র ভুডু ইত্যাদি অযৌক্তিক ও অবৈজ্ঞানিক কিছুতে বিশ্বাস করে না। আমরা আশা করব আমাদের পাঠকেরা গল্প শোনার আনন্দেই আমাদের নিবেদনগুলি গ্রহণ করবেন। গল্পটি লেখিকা সূত্রধার এবং সমগ্র পরিচালনায় আমি সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন ওরা থাকে। Poster designed by SCSS. May I come in, sir? Sure. Mr. Mitra, I have received your transfer order just now. Would you like to know where you have been transferred? Sure, sir. এমনিতেই আমার ট্রান্সফার তো হবারই কথা ছিল, তাহলে এবার সাসপেন্সটা ব্রেক করে বলেই ফেলুন, কোথায় ট্রান্সফার হলাম আমি? Well, Mr. Mitra, কি আর বলবো, you have to leave কলকাতা। মানে প্রমোশন পাওয়ার পর যে রিজিয়ন চেঞ্জ হয়, তো ইউ হ্যাভ বিন ট্রান্সফার টু কেরালা, আই থিঙ্ক মুন্নার ডিস্ট্রিক্ট। মুন্নার? কেরালা? Yes. Very nice locality. Hilly area, tea garden, very nice area. I think you will enjoy over there. চিফ ম্যানেজার মিস্টার ভাস্করনকে ধন্যবাদ দিয়ে সাত্তকী নিজের চেয়ারে এসে বসল। রিজিয়ন চেঞ্জ হয় প্রমোশনের পরে, সেটা সে জানে। অগত্যা আপত্তি করবার কোনো জায়গাই নেই। তবে কেরালা, এতটা দূরে সে তার পোস্টিংটা হবে এক্সপেক্ট করেনি। যাই হোক, ব্যাংকের চাকরিতে যে সারা ভারত তাকে ঘুরতে হবে সেটা সে ভালোভাবেই জানত। সে তখন উঠে সোজা চলে গেল জয়রাম বাবুর টেবিলের কাছে। अरे मित्रा, ये क्या हो गया? तुम्हारा ट्रांसफ़र केरला में और मेरा काशी में हो गया। चलो कोई नहीं, हमारी दोस्ती वैसी की वैसी रहेंगी, क्या बोलते हो? এই ব্রাঞ্চে অন্যান্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের মধ্যে জয়রাম আপ্টের সাথেই সাত্তকীর বোন তো খুবই ভালো। দুজনে 3 বছরে খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছিল। কিন্তু যাই হোক, দুজনেই ট্রান্সফার হচ্ছে। নিয়ম মেনে নির্দিষ্ট দিনে এই দুজনে ট্রান্সফার হবে। সম্ভবত একই দিনে দুজনকে ফেয়ারওয়েল পার্টিও দেওয়া হবে, তার সাথে জমাটি খাওয়া দাওয়া। সাত্তকীর পরিবার বলতে বৃদ্ধ মা বাবা, বড়দা, বৌদি এবং তাদের ছোট্ট একটি মেয়ে। ঝটপট প্যাকিং করে নিল সে। মা এবং বৌদি যথেষ্ট সাহায্য করেছিল তাকে। কিন্তু যাই হোক, প্যাকিং, টিকিটের ব্যবস্থা সমস্ত কিছু মনোমতো হলেও মনটা কলকাতাতেই পড়ে থাকবে সাত্তকীর। মাঝে মধ্যে যেমন কঙ্কনার সাথে ইচ্ছে হলেই দেখা হতে পারত, এবারে সেটা হবে না। এবারে সেটা ওভার দ্য ফোন বা মেইলের মাধ্যমে হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে প্রিয়জনদেরকে বিদায় জানিয়ে সাত্তকী ভারাক্রান্ত মনে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে উঠে বসল। গন্তব্য কোচি এয়ারপোর্ট। কেরালাতে নেমে মানুষজনের চেহারা এবং সামান্য ভাষা পরিবর্তন ছাড়া তেমন একটা কিছু পরিবর্তন তার মনে হলো না। সবই তো একই রকম, সেই মানুষগুলো, সেই ব্যস্ততা, সেই সব কিছু এক। সাত্তকীর ব্রাঞ্চ 7 দিনের জন্য তার একটি থাকার বন্দোবস্ত করে দিয়েছে। তবে 7 দিনের পরে সেখানে আর থাকা চলবে না। এর মধ্যেই তাকে থাকবার জন্য ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। সাত্তকী করিতকর্মা মানুষ, সে প্রথম দিন থেকেই এই কাজে লেগে গেল। তার কলিগদের সঙ্গে সে বেশ আলাপ করে নিল। এসব ক্ষেত্রে কলিগদের সাহায্য তো অবশ্যই দরকার হবে। ব্রাঞ্চ হেড সুনিতা মার্ডি বেশ কড়া ধাঁচের ভদ্রমহিলা, কিন্তু বাকি সকলেই বেশ হাসি খুশি এবং আলাপি গোছের। বাঙালি আর নেই,
সে একাই, তবে বিহারি, উড়িয়া এবং দিল্লির বেশ কিছু মানুষ আছেন। সব মিলিয়ে একটা মিনি ভারতবর্ষ। এই ব্রাঞ্চে সবচেয়ে বেশি যার সাথে খাতির হলো সেই ভদ্রলোকের নাম হরগোবিন্দ সিং, দিল্লির মানুষ। তিনি ব্রাঞ্চে একজন বেশ রাশভারী বয়স্ক মানুষকে ঢুকতে দেখেই তার দিকে তেড়ে গেলেন। মিস্টার সিং বেশ খাতির করে তাকে সঙ্গে করে সাত্তকীর সামনে আনলেন। দুজনের আলাপ করিয়ে দিলেন। বললেন, হা মিস্টার নাগরাজন, আলাপ করিয়ে দি, এ হচ্ছে মিস্টার মিত্রা ফ্রম কলকাতা। খুব ভালো অফিসার, কিন্তু একটু সমস্যায় আছে। ও তো থাকবার ব্যবস্থা কিছু হয়নি, আরও এখানে কাউকে চেনে না, বুঝতেই পারছেন। তো আপনি যদি একটু হেল্প করে দেন, মানে আপনি তো অনেক কিছুই পারেন, আপনার অনেক চেনাশোনা, আপনি একটু প্লিজ হেল্প করে দিন ওকে। মিস্টার নাগরাজন বেশ গম্ভীর মানুষ। তিনি সাত্তকীর দিকে তাকালেন, যদিও মুখে কোনো হাসি ছিল না। সাত্তকীর সামনে যে চেয়ারটা রাখা ছিল সেটাতে বসে বললেন, হেল্প? তা নিশ্চয়ই করবো হেল্প। মানুষের হেল্প করা পুণ্য, আর আমি পুণ্য কাজ করতে ভালোবাসি, কারণ ক্ষতি করি না কোনোদিনও। বেশ, আমি ট্রাই করব। আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই হেল্প করব। মিস্টার হরগোবিন্দ সিং খুব হাসতে হাসতে সাত্তকীর দিকে তাকিয়ে বললেন, মিস্টার মিত্রা, আপনার তো হয়ে গেল। ইনি যদি হেল্প করেন তাহলে জেনে রাখবেন একদম টপ ক্লাস হেল্প পাবেন, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি ওদিকটা দেখি গিয়ে, আমার টেবিলে কাস্টমার জমে গেছে, আপনারা কথা বলুন, আমি আসি। মিস্টার নাগরাজন এক দৃষ্টে সাত্তকীর দিকে তাকিয়ে রয়েছে। সাত্তকী ব্যাপারটা খেয়াল করে তার দিকে তাকিয়ে সামান্য হেসে জিজ্ঞেস করল, আপনার কোনো কাজ ছিল? মে আই হেল্প ইউ? মিস্টার নাগরাজন মাথাটা নাড়িয়ে বললেন, ইয়েস, আমার এফডির একটা সমস্যা আছে। হিয়ার ইজ মাই পাসবুক, আপনি একটু দেখুন। এরপরে 7 দিন অতিক্রান্ত। 7 দিনের যে অ্যাকোমোডেশন সাত্তকী পেয়েছিল সেটাকেও ছেড়ে দিতে হবে। কিন্তু মিস্টার নাগরাজন বা কোনো ধরনের কোনো থাকবার জায়গার সন্ধান সাত্তকী বা মিস্টার সিং কেউই পাননি। অগত্যা সাত্তকী ডিসিশন নিল সে একটি হোটেলে আশ্রয় নেবে। কিন্তু যেহেতু ট্যুরিস্টদের জন্য হোটেল ভাড়াটা অত্যন্ত বাড়িয়ে রেখেছে হোটেল মালিকেরা, তাই দীর্ঘকাল এইসব জায়গায় হোটেলে থাকাটা সাত্তকীর পোষাবে না। মুন্নার জায়গাটি কিন্তু পাহাড়ি, চা বাগান এবং বিভিন্ন জঙ্গলাকীর্ণ পাহাড় এখানে রয়েছে, সাথে ঝর্ণাও আছে কিছু কিছু। সাত্তকী তার হোটেলের বাইরে সামনে ফাঁকা রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করছিল। একদিন চলতে চলতে হঠাৎই মনে হলো পিছনে কি কেউ আসছে। সে আলগোছে একবার পিছনে তাকাতেই চোখে পড়ল মিস্টার নাগরাজনকে। তিনিও তার দিকেই তাকিয়ে তার দিকে এগিয়ে আসছেন। সাত্তকী হেসে তাকে নমস্কার জানালেন। মিস্টার নাগরাজন প্রতি নমস্কার জানিয়ে বললেন, মিস্টার মিত্রা, আমার একটু দেরি হয়ে গেল। আমি আসলে সেরকম কিছু ব্যবস্থা করতে পারছিলাম না। ব্যবস্থা না করেও আপনার কাছে যাব সেটাও ঠিক হতো না। ওয়েল, একটা জায়গার সন্ধান পেয়েছি, তবে সেখানে আপনি থাকতে পারবেন কিনা? মিস্টার নাগরাজনের কথার সূত্র ধরেই সাত্তকী তড়িঘড়ি কথা শুরু করলো। সে জানালো সে থাকতে পারবে, যেমনই জায়গা হোক, ভাঙা চোরা যাই হোক না কেন, সে অ্যাডজাস্ট করে নেবে। আসলে বহু ট্রান্সফার হওয়ার পর বিভিন্ন জায়গার থাকবার অভিজ্ঞতা সাত্তকীর ভালো মতনই আছে। তাই সাত্তকী
আপত্তি করল না। মিস্টার নাগরাজন বললেন এবার, নো স্যার, ভাঙাচোরা নয়, এটা একটা খুব ভালো অ্যাপার্টমেন্ট, 5 তলা, অনেকগুলো ফ্ল্যাট। কিন্তু প্রবলেম ইজ ওই ফ্ল্যাটে অর্ধেক সময় লোক থাকেই না, পুরোটাই ফাঁকা। সেইখানে আমার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে আপনি কি থাকতে পারবেন অত বড় বিল্ডিং এ একা? হাজার হাজার টাকার হোটেল ভাড়া? না, সাত্তকীর আর গুনতে ইচ্ছে করছে না। ক্ষতি কি একটা বড় বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট? মন্দ কি? এত জঙ্গলে তো আর থাকতে দিচ্ছে না। সাত্তকী কোনো রকম আপত্তি করল না। সে বলল কালই সে নাকি গিয়ে উঠবে। এই কথাটা শোনার পর মিস্টার নাগরাজন পকেট থেকে একটা কাগজ বের করে দিলেন। সেখানে নাকি সে ফ্ল্যাটটির ডিরেকশন, অ্যাড্রেস সমস্ত দেয়া রয়েছে, আর তার সাথে একটা চাবি সাত্তকীকে ধরিয়ে দিলেন। এবারে তো আসল কথায় আসতে হবে। সাত্তকী এবার সোজা জিজ্ঞেস করলেন, মিস্টার নাগরাজন, ওই ফ্ল্যাটের রেন্টটা যদি একটু বলেন। মিস্টার নাগরাজন একটু হেসে বললেন, ওয়েল মিস্টার মিত্রা, আপনি ওখানে 7 দিন থাকুন, যদি ভালো লাগে তাহলেই রেন্টের কথা আসবে। আর আমার পয়সার অভাব নেই, রেন্ট আপনার যা খুশি দেবেন কোন, কিন্তু 7 দিন আগে থাকুন, ভালো লাগলে তবেই রেন্ট দেবেন। কিন্তু সাত্তকী তো ফ্রিতে থাকতে চায়নি, সে আপত্তি করল। কিন্তু মিস্টার নাগরাজন কোনো মতেই তার কোনো আপত্তি শুনলেন না। হাত নেড়ে বললেন, 7 দিন পরে আবার দেখা হবে, তখন যা কথা বলার। এখন উনি ওই ধরনের কথা, মানে টাকা পয়সার কথা তিনি তুলবেনই না বলে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলেন মিস্টার নাগরাজন। সাত্তকী যে ফ্ল্যাটটা খুঁজে পেল, অর্থাৎ মিস্টার নাগরাজন যে ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়েছিলেন, সেটি ঠিক পাহাড়ির এলাকার মধ্যে বলা যায় না। আশপাশটা বেশ সমতল, তবে খানিকটা জঙ্গলাকীর্ণ। যাই হোক, এত বড় একটা ফ্ল্যাট এখানে থাকতে পারে সে ভাবতেই পারেনি। তবে ফ্ল্যাটে লোকজন নেই বলে মনে হলো না, কারণ কয়েকটি ব্যালকনিতে জামা কাপড় শুকোচ্ছে। যাক, ভালোই হয়েছে, মানুষ থাকুক বা না থাকুক, তার থাকতে পাওয়া নিয়ে কথা, তাই অত বেশি ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। ফ্ল্যাটটি বাইরে থেকে দেখে মনে হয় প্রত্যেক ফ্লোরে সম্ভবত 2টি করে ফ্ল্যাট রয়েছে। ধবধবে সাদা এই বিল্ডিংয়ে সাত্তকীর গন্তব্য 3 তলা। বাইরের যে চিত্র দেখে আনন্দিত হয়ে সাত্তকী ফ্ল্যাটে প্রবেশ করেছিল, সেটা একেবারেই বদলে গেল ঢোকা মাত্র। বিশেষ করে সিঁড়িটা অত্যন্ত নোংরা, যত্রতত্র কাগজ নোংরা ছড়িয়ে রয়েছে। এটা বোঝা গেল এখানকার আবাসিকদের অভ্যেস তেমন ভালো নয়। যা হোক, থাকতে পাওয়া নিয়ে কথা। সাত্তকীর লাগেজ, একটি মস্ত রকস্যাক ব্যাগ এবং একটি মস্ত ট্রলি, এগুলোকে নিয়ে টানতে এবং ঠেলতে ঠেলতে সিঁড়ি দিয়ে উপরে উঠল সে। 3 তলায় ওঠার পর সে খেয়াল করল মুখোমুখি 2টি দরজা, অর্থাৎ 2টি ফ্ল্যাট। তার মধ্যে ডান হাতের দরজার গায়ে নাম লেখা দেখেই সে বুঝতে পারল সেটি তার গন্তব্য। ট্রলিটা এক সাইডে সরিয়ে রেখে চাবি দিয়ে সে দরজাটা খুলে ফেলল। শুধুমাত্র একটি কাঠের পাল্লাই রয়েছে, কোনো লোহার গেট বা গ্রিল কিছুই নেই। দরজাটা খোলবার সময় একটা অদ্ভুত মর্মর আওয়াজ হলো, বহুদিন না খোলা দরজার আওয়াজ। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। বাইরে থেকে সাত্তকী খেয়াল করেছিল এই ফ্ল্যাটের জানলাগুলো কিন্তু কাঁচ বা হতে পারে ফাইবার গ্লাসের। এই ফ্ল্যাটে বোধহয় ভারী পর্দা দেয়া থাকবে, নয়তো একটু আধটু বাইরের আলো তো আসা উচিত। বাইরে তো গনগনে রোদ, কিন্তু এই যে একেবারে অন্ধকূপ, ভীষণ অন্ধকার।
সাত্তকী মোবাইলের টর্চটা অন করলো, তারপর দেখলো ঘরের ভেতরটা। ওমা, এই যে দেখি ফুললি ফার্নিশড, আসবাবপত্র তো সবই রয়েছে দেখছি। ট্রলিটাকে ঠেলতে ঠেলতে সে ভেতরে প্রবেশ করলো। তারপর একটা সুইচ বোর্ড দেখে সুইচ টিপে দিল। লাইটও জ্বলল, ফ্যানও চলে গেল একই সাথে। বাহ, তাহলে সবই বন্দোবস্ত রয়েছে আগে থেকেই, মনে মনে বলল সাত্তকী। এইবার পিছন ফিরে উল্টো পারের দরজার দিকে অবজ্ঞার দৃষ্টি দিয়ে নিজের দরজাটা বন্ধ করে দিল ধড়াম করে। এইবার শুরু হলো তুমুল একটি পরিচ্ছন্নতা অভিযান মপ ডাস্টার সহযোগে। তারপর কিনে আনা খাবার খেয়ে সাত্তকী বাড়িতে ফোন করলো এবং ভিডিও কল করে বাড়ির লোকেদের এই আস্তানাটি দেখালো। এরপর কঙ্কনাকে ভিডিও কল করে বাড়িটি ঘুরিয়ে দেখালো। হঠাৎই কঙ্কনা একসময় বলে উঠল, ও মা, ওই বাচ্চা মেয়েটি কে গো? বাড়িওয়ালার মেয়ে না নাতনি? সাত্তকী অবাক হয়ে বলল, মেয়ে কোথায় পেলে? আমি তো এই বাড়িতে একাই থাকি। না, মনে হলো বারান্দায় একটা বাচ্চা মেয়েকে দেখলাম, কি জানি ভুল দেখলাম বোধহয়। আচ্ছা বাদ দাও। এই বলে অন্য কথায় চলে গেল কঙ্কনা। সবই তো হলো, কিন্তু এখন একটা বাস্তব সমস্যার সম্মুখীন হলো সাত্তকী। সেটা হচ্ছে জল। মিস্টার সিং এর কাছ থেকে মিস্টার নাগরাজনের নাম্বারটা নিয়ে নিল সে। মিস্টার নাগরাজন অবশ্য বললেন যে নিচে নেমে পাম্পের সুইচ চালিয়ে জল তুলতে হবে, কিন্তু খাবার জলটা তাকে বাইরে থেকে কিনে নিতে হবে। তাতে কোনো অসুবিধা নেই, সেইটুকু ম্যানেজ করে নিতে পারবে সাত্তকী। বিকেলবেলা সে বের হলো আশপাশটা দেখবার জন্য। বেশ খানিকটা হেঁটে সে একটা ডিপার্টমেন্টাল স্টোর পেল। ভীষণই ছোট, কিন্তু সব কিছু পাওয়া যায় দোকানটাতে। দোকানদার বেশ হাসি খুশি, একটু একটু হিন্দিও জানে। দোকানদারের সঙ্গে বেশ খানিকটা আলাপ জমিয়ে ফেলল সে। দোকানের নাম বালাকৃষ্ণা। সে বেশ যত্ন করেই সাত্তকীকে 5 লিটারের 2টি জার দিয়ে দিল, তার সাথে আরও প্রয়োজনীয় জিনিসপত্র কিছু। তবে বালকৃষ্ণ কিছুতেই বিশ্বাস করে না যে ওই ফ্ল্যাটটিতে সাত্তকী উঠেছে। ওই এলাকাতে অত বড় ফ্ল্যাট আর নেই, ম্যাক্সিমাম বাড়ি 2 তলা। যাই হোক, বালাকৃষ্ণ তার দোকানের একটি ছেলে ছোটু, তার মাধ্যমে জলের ক্যান পৌঁছে দেবে 3-4 দিন অন্তর অন্তর, এরকম একটা কথা তার সাথে করে ফেলল। বালাকৃষ্ণের অ্যাসিস্ট্যান্ট ছোটু মাথা চুলকাতে চুলকাতে এই বন্দোবস্তে যে খুশি হয়নি সেটা বোধহয় সম্ভবত মালায়ালামে জানালো। সেটা সাত্তকীর অবশ্য বোঝবার কথা নয়। সে জলের ক্যান দুটো হাতে নিয়ে এবং প্রয়োজনীয় কিছু জিনিস সাথে করে তার বাড়ির দিকে আবার ফেরত এলো। আজকের দিনটা নুডলস খেয়েই চালাতে হবে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সাত্তকী কিন্তু সমস্ত কিছু খেয়াল করছিল। এই ফ্ল্যাটের আবাসিকরা খুব একটা বাইরে টাইরে আসে না, সব দরজা বন্ধ করে যে যার বাড়িতে। কারোর বাড়ি থেকে পড়ার আওয়াজ আসছে, কারোর বাড়ি থেকে বা টিভির সাউন্ড, কারোর বাড়ি থেকে রান্নার ঠুংঠাং আওয়াজ। যা হোক, সাত্তকী চুপচাপ নিজের ফ্ল্যাটে ঢুকে পড়ল। তার ফ্ল্যাটে একটা টিভি ছিল বটে, কিন্তু সেটা অকেজো, কোনো কানেকশন নেই। তাই সাত্তকী মোবাইল টিভি খুলে বসল। সে আর একটা জিনিসও খেয়াল করেছিল, ঠিক 8টা বাজা মাত্র আশপাশ থেকে যেটুকু সাউন্ড পাওয়া যাচ্ছিল তার পাড়াপড়শির, সমস্ত বন্ধ হয়ে গেল। যেন 8টা বাজা মাত্র সবাই লাইট অফ করে ঘুমোতে চলে গেল, যে যেখানে ছিল। যাই হোক, কলকাতার মানুষ সাত্তকী 8টার সময় ঘুমানো তার ধাতে পোষাবে না। প্রথম রাতটা সাত্তকীর বেশ ভালোই গেল। বিছানাটা একটু শক্ত ধাতের হলেও তার শোয়ার কোনো অসুবিধা হয়নি, আর তাছাড়া সে চূড়ান্ত ক্লান্ত ছিল। পরের দিন সকালে ব্রাঞ্চে ঢুকে সে অবাক, মিস্টার নাগরাজন বসে আছেন। তিনি বেশ চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার মিত্র, হাউ ওয়াজ দ্য নাইট ইয়েস্টারডে? আসলে বাড়িটার মধ্যে কিছুই তো নেই, আপনার খুব কষ্ট হয়েছে না? তার উপর ভীষণ নোংরা হয়ে রয়েছে। আমি ভাবছিলাম যে আমি চলে যাই কিনা আপনার কাছে,
আপনাকে কিছু হেল্প করি? সাত্তকী একটু অপ্রস্তুত হয়েই বলল, না না, তা কেন? আমি বহু জায়গায় ট্রান্সফার হয়েছি, বহু রকম জায়গায় থেকেছি, আমি সবকিছুতে অভ্যস্ত। ও নিয়ে চিন্তা করবেন না। আর পরিষ্কার সে আমি একাই করে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। আর জলের ব্যবস্থা তো হয়েই গেল, আর খাওয়াটা একটু ব্যবস্থা করে নিলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই। অদ্ভুত ব্যাপার। সাত্তকীর উত্তর শুনে মিস্টার নাগরাজন নমস্কার করে উঠে পড়লেন। ব্যাংকের আর কোনো কাজ তিনি করলেন না, যেন তিনি সাত্তকীর খোঁজ নিতে এসেছিলেন। আজ সন্ধ্যায় ফেরবার পথে সাত্তকী রাতের খাবারটা সঙ্গে করে এবং কিছু চাল ডাল, কিছু সবজি মশলা কিনে তবে বাড়ি ঢুকল। সন্ধ্যাবেলাতেও সাত্তকী তার পাড়াপড়শি কাউকে দেখতে পেল না। তবে সে যখন একতলা সিঁড়ি দিয়ে উঠছে, তখন মনে হলো উপরের কোনো ফ্লোরে কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছেন, কিন্তু সাত্তকী তাকে দেখতে পেল না। আওয়াজটা যা শোনা গেল, সাত্তকী নিজের ঘরে ঢুকে পড়ল। তারপর আজ সাত্তকী কেরালিয়ান বিরিয়ানি ট্রাই করবে, যদিও মাছের বিরিয়ানি। সে বেশ যত্ন করে সবকিছু সাজিয়ে গুছিয়ে খেতে বসল। না, টেস্ট একেবারেই আলাদা। বিরিয়ানি বলতে সে যা বোঝে এটা সেটা নয়, এবং মাছটিও একেবারেই অচেনা। কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত স্বাদ রয়েছে। সাত্তকী খাদ্যরসিক, সে যত্ন করে পুরো বিরিয়ানিটা খেয়ে ফেলল। আজকে সাত্তকীর মাথাটা একটু ধরেছিল, আসলে প্রচুর চাপ ছিল আজ। সে আজকে 11টা বাজতেই শুয়ে পড়ল। হাতে মোবাইল নিয়ে একটি সিনেমা দেখতে দেখতে ঘুমোবে এরকমটাই ঠিক হলো। সে সিনেমাটা মন দিয়ে দেখছিল। সিনেমাটা দেখতে দেখতে হঠাৎ তার মনে হলো দরজায় আঁচড় কাটার মতন একটা সাউন্ড হচ্ছে। প্রথমে তো সে ভেবেছিল সিনেমারই সাউন্ড, কিন্তু সেরকম তো কিছু নয়। সে তখন হট করে সিনেমাটা বন্ধ করল। না, সাউন্ডটা তো তার ফ্ল্যাটেই হচ্ছে। দরজায় কে যেন আঁচড় কাটছে। ইঁদুর টিঁদুর নয় তো? সাত্তকী উঠে পড়ল, হাতে ঝাড়ুটা নিয়ে নিল। ইঁদুর টিঁদুর হলে এটা হয়তো কাজ দিতে পারে। খেয়াল করে সে দেখল শব্দটা আসছে তার মেইন ডোর থেকে। কিন্তু ইঁদুর বা এই জাতীয় কিছু হলে শব্দটা তো নিচ থেকে আসা উচিত। এই শব্দটা আসছে উপর থেকে। অর্থাৎ একটি মানুষ যদি হাত দিয়ে দরজার উপর আঁচড় কাটে, তাহলে যেরকম হবে সেরকম। সাত্তকী ব্যাপারটা বুঝতে পারল না। সে ঘরের ভেতর থেকে চিৎকার করে বলল, Who is it? শব্দটা থেমে গেল। দরজায় কান লাগিয়ে সাত্তকী আরো কিছু শব্দ শোনার অপেক্ষায় রইল। না, কোনো শব্দ নেই। সাত্তকী এবার পিছন ঘুরল। ওমা, আবার দেখি সাউন্ডটা শুরু হয়েছে। আবারও পিছন ঘুরে দরজায় কান পাতল সাত্তকী। মনে হচ্ছে যেন দরজার উপর কেউ জোরে আঁচড় কেটে যাচ্ছে। কান পাতার পর শব্দটা এত জোরালো হলো যেন মনে হচ্ছে সাত্তকীর কানের ভেতরে ঢুকে কেউ আঁচড় কাটছে। সে এবারে বেশ জোরের সঙ্গে চেঁচিয়ে বলল, Who is it? শব্দটা থেমে গেল। সাত্তকী কিন্তু নড়ল না, দরজার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে থাকলো বেশ অনেকক্ষণ। আর শব্দ হলো না। সে তখন ঝাঁটাটা রেগে মেগে ঘরের একটা কোণা ছুঁড়ে দিল, তারপর আবার খাটে গিয়ে শুয়ে পড়ল। মাথাটা বেশ ধরেছে। মাঝরাতে কোনো এক সময় একটা আওয়াজে সাত্তকীর ঘুমটা ভেঙে গেল। কেউ দরজায় টোকা মারছে। আঁচড়টার জন্য নয়, একেবারে টোকা। কিন্তু তার তো ডোরবেল রয়েছে। কে জানে, হয়তো সে বাজিয়েছিল, সে ঘুমিয়েছিল বলে শুনতে পায়নি। সাত্তকী ঝটপট উঠে পড়ল। দরজার কাছে গিয়ে আবার জোরে চিৎকার করে বলল, Who is it? দরজার অপর প্রান্ত থেকে
মালায়ালাম ভাষায় কেউ একটা কিছু বলল, কিন্তু এটা তো বোঝার কথা নয় তার। সে আবারও ইংলিশে বলল, হু ইজ ইট? আবারও মালায়ালাম ভাষায় উত্তর এলো। কিন্তু এই পরিস্থিতিতে দরজা খোলাটা কি ঠিক হবে? দরজার ওপারে তো কোলাপসেবল গেট বা গ্রিলের কোনো দরজাও নেই। যাই হোক, সাহসের উপর ভর করে সাত্তকী দরজাটা খুলেই ফেলল। দরজা খুলতেই সামনে একজন বয়স্ক ভদ্রলোক বেশ চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে রয়েছেন। শীর্ণকায় কৃষ্ণবর্ণ সেই ভদ্রলোকটি তার দিকে তাকিয়ে মালায়ালাম ভাষায় কিছু বলে উঠলেন। সাত্তকী তখন মাথা নেড়ে তার দিকে তাকিয়ে বলল, ইংলিশ ইংলিশ। ভদ্রলোক ব্যাপারটা বুঝতে পেরেছেন বোধহয়। সঙ্গে সঙ্গে তিনি বললেন, Have you seen any little girl? My granddaughter is missing. Have you seen any little girl? সাত্তকী না বলার পর ভদ্রলোক যেরকম উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক চাইতে শুরু করলেন, সাত্তকী বুঝল একটা কিছু সমস্যা হয়েছে। সে পুরো ব্যাপারটা জানতে চাইল। তখন ভদ্রলোক যেটা বললেন তার মর্মার্থ এই যে তার নাতনিকে সন্ধেবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই এদিক ওদিক দেখেছে, কিন্তু কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। সে দেখেছে কিনা সেটাই জানতে এসেছিলেন তিনি। সাত্তকী আর কি বলে, সে না বলল। ভদ্রলোক সরি চেয়ে নিচে নেমে গেলেন। সাত্তকী কি যে করবে বুঝতে না পেরে দরজা বন্ধ করে আবার খাটে চলে এলো। কি সমস্যা! সত্যি তো, একটা ছোট মেয়ে। হতভম্বের মতন খানিক্ষণ বসে থাকলেও সাত্তকী এই ক্ষেত্রে যে কি করতে পারে সেটা বুঝতে পারছে না। যাই হোক, খানিক বাদে সে আপনি ঘুমিয়ে পড়ল। সাত্তকী পরের দিন সিঁড়ি দিয়ে নামার সময় ভাবছিল, সেই বাচ্চাটি কি পাওয়া গিয়েছে? কিন্তু কাকেই বা জিজ্ঞেস করবে? আর সেই বৃদ্ধ ভদ্রলোক কোন ফ্ল্যাটে থাকেন সেটাই তো জানা নেই। আর আশপাশ থেকে তেমন কোনো শব্দও পাওয়া যাচ্ছে না। যাই হোক, সে ব্যাংকের দিকে রওনা দিল। অদ্ভুত ব্যাপার, সেই দিনও মিস্টার নাগরাজন এসে বসে আছেন। তার মুখে একটা অদ্ভুত উদ্বেগ, কেন তা বোঝা যায় না। সাত্তকীর কোনো অসুবিধা হয়নি এইটুকু জেনেই মিস্টার নাগরাজন চলে গেলেন আগের দিনের মতো। আজও ফেরার পথে সাত্তকী খাবার দাবার কিনেই বাড়িতে ঢুকল। সে যখন বাড়িতে ঢুকছে তখন ল্যান্ডিংয়ে একজন বৃদ্ধা ভদ্রমহিলা এলো চুল বসেছিল। সাত্তকী কিছুই বুঝতে পারল না। খালি সিঁড়ি দিয়ে উঠবার সময় একবার সে বৃদ্ধার দিকে তাকিয়ে সে বলল, ম্যাডাম আর ইউ ওকে? বৃদ্ধা কিছু শুনতে পেল কি পেল না কিছুই বোঝা গেল না। হয়তোবা সে ইংরেজি জানে না, হয়তোবা সে কেবলমাত্র মালায়ালাম জানে, কিন্তু সাত্তকী বা কি করে কমিউনিকেট করবে তার সাথে? উত্তর না পেয়ে সাত্তকী আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো তার ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটে গিয়ে তার খালি মনে হতে থাকলো, এই বৃদ্ধা কি গত রাতের বৃদ্ধের স্ত্রী, অর্থাৎ সেই বাচ্চাটির ঠাকুমা? বাচ্চাটি কি এখনো ফেরেনি, তাই এ উদ্বিগ্ন হয়ে সিঁড়িতে অপেক্ষা করছে? হতেই তো পারে, কিন্তু ব্যাপারটা সে বুঝবে কি করে? সাত্তকী হট করে ডিসিশন নিল, সে নিচে যাবে, বৃদ্ধার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবে, বা সে বৃদ্ধকেও খুঁজবে। বাচ্চাটি সম্পর্কে খবর নিলে কেমন হয়? সে সিঁড়ি দিয়ে নেমে এলো। একতলার ল্যান্ডিংয়ে সে ভদ্রমহিলা এখনো বসে আছেন। সে তার পাশে একটু ঝুঁকে পড়ে বলল, আম্মা আর ইউ ওকে? বৃদ্ধা তার দিকে একবার তাকালো, কিন্তু সেই দৃষ্টির মধ্যে অদ্ভুত একটা ব্যাপার। কঙ্কালসার মুখ, কিন্তু চোখগুলো যেন জ্বলছে। বৃদ্ধার মুখে উদ্বেগের চিহ্নটা যেন আর নেই, এখন শুধুই রাগ।
কটমটি তার দিকে তাকালো সে। সাত্তকী ব্যাপারটা বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করলো, আম্মা, আর ইউ ওকে? কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, বৃদ্ধা হঠাৎই তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে তার দিকে আঙুল তুলে চিৎকার করে কি বলতে শুরু করলেন, যার এক বর্ণ সাত্তকী বুঝতে পারল না। পুরোটাই মালায়ালাম ভাষা। তারপর চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন বৃদ্ধা। কোথায় যে গেলেন না, সেটা দেখার চেষ্টা সাত্তকী করল না। কিন্তু সাত্তকী বুঝল হয়তোবা ভদ্রমহিলার মাথা খারাপ, হয়তোবা সত্যিই কোনো সমস্যায় পড়েছেন। কিন্তু সাত্তকী কি বা করতে পারে? ভাষাটাই তো জানা নেই, সে তো কিছুই বুঝতে পারছে না। সে আবার তার ফ্ল্যাটের দিকে চলে গেল। ঠিক সে যখন তার ফ্ল্যাটে ঢুকবে তখনই উপরের তলার সিঁড়ি দিয়ে সেই গত রাতে বৃদ্ধ নামছেন। সাত্তকী এবার তার দিকে তাকিয়ে বলল, হ্যাভ ইউ ফাউন্ড ইউর গ্র্যান্ডডটার? ভদ্রলোক অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, What? I have no granddaughter. And who are you? I don't know you. মানে কি? কাল রাত্রিবেলায় দরজা খটখট করে উনি বললেন তার নাতনিকে খুঁজছেন তিনি, আর আজ বলছেন আই হ্যাভ নো গ্র্যান্ড ডটার? সাত্তকীর মাথায় কিছুই ঢুকলো না। তবে এটা সে বুঝল, বৃদ্ধের বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে। যা হোক, এবার ফ্ল্যাটে তাড়াতাড়ি ঢুকে পড়া ভালো। কিন্তু ঘরে ঢুকতেই যে সারপ্রাইজটি তার জন্য অপেক্ষা করছিল, সেটার জন্য সে একেবারেই তৈরি ছিল না। যেই না সে ঘরে ঢুকেছে, ঠিক তখনই সে খেয়াল করল বসবার ঘরের সোফার উপরে একটি 8-9 বছরের ফুটফুটে মেয়ে বসে রয়েছে। তার হাতে একটি পুতুল, সেটিকে নিয়ে সে খেলে চলেছে। প্রথমটা সাত্তকী একটু ঘাবড়ে গেছিল, কিন্তু পরে তার খেয়াল হলো সেই বৃদ্ধার সঙ্গে কথা বলবে বলে নিচে নেমেছিল, দরজাটা কিন্তু খোলাই ছিল। সে তখন মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। সাত্তকীর দিকে বাচ্চাটি একেবারেই তাকাচ্ছে না, সে তার পুতুল খেলায় মগ্ন। সাত্তকী একটু ঝুঁকে পড়ে বলল, হ্যালো লিটল গার্ল, হোয়াট ইজ ইউর নেম, ওয়াই ডু ইউ স্টে? না, কোনো উত্তরও এলো না। হয়তোবা মেয়েটি ইংরেজি বুঝতে পারছে না, কিন্তু এক্ষেত্রে সাত্তকীর করারই বা কি আছে? সে তো আর মালায়ালাম জানে না। তবে সে ভাবল মোবাইলটা আনা যাক, ট্রান্সলেটরটা অন করে তার সাথে না হয় একটু কথোপকথন চালানো যাক। তাকে তো বাড়ি পাঠাতে হবে। সে শোবার ঘরের দিকে গেল, যেখানে সে তার মোবাইলটা রেখেছিল। এবার যে কথাগুলো সে বাচ্চাটিকে বলেছিল, সেই কথাগুলো মালায়ালামে ট্রান্সফার করলো। সেগুলো সামনে রেখে এবার বাচ্চাটির সঙ্গে কথা বলবে। এবার সে কথাগুলো বলতে বলতে বসার ঘরের দিকে এলো। সাত্তকী মালায়ালাম ট্রান্সলেশনটা বলবার পর বাচ্চাটা মুখ তুলল, কিন্তু বাচ্চাটির মুখের মধ্যে কোনো লাবণ্য, সৌম্যতা, স্নিগ্ধতা কিছুই ছিল না। চূড়ান্ত দুঃখ এবং বেদনা যেন বাচ্চাটার মুখটা ভরে রয়েছে। অত ছোট বাচ্চা এতটা দুঃখী মুখ সত্যি সাত্তকী দেখেনি। কিন্তু এরপরে যে জিনিসটি হলো, সেটিকে কোনোভাবে সে ব্যাখ্যা করতে পারেনি আজ অবধি। বাচ্চাটি হঠাৎই তাকে অবাক করে দিয়ে দৌড়ে তার ব্যালকনির দিকে ছুটে গেল। সাত্তকীও তার পিছন পিছন ছুটল। ব্যালকনিটা নিচ থেকে প্রায় 3 ফুট মতন একটি রেলিং রয়েছে, তার উপরে ফাঁকা। বাচ্চাটি দৌড়ে এসে সেই ব্যালকনির রেলিং ডিঙিয়ে বেড়ার ওপারে ঝাঁপ দিল।
প্রথমটা সাত্তকী কিছুই বুঝতে পারছিল না। সে হতভম্বের মতন দাঁড়িয়েছিল। তারপর উল্টো দিকে ছুট দিল। সে ফ্ল্যাটের নিচে আসার জন্য তড়িঘড়ি সিঁড়িদের নামতে গিয়ে দুবার হোঁচট খেল। তারপর ফ্ল্যাটের নিচে এসে ঠিক তার ব্যালকনির নিচে যেখানে বাচ্চাটি পড়েছিল সেখানটায় ফাঁকা দেখে আরো অবাক হয়ে গেল। কেউ কি সরিয়ে দিয়েছে এর মধ্যে? উপর থেকে তো বাচ্চাটি পড়েছিল এইখানেই তো পড়বার কথা। তাহলে গেল কোথায় সেই বাচ্চাটি? বেঁচে থাকবার তো কথা নয়, অত উপর থেকে একটা ছোট শিশু পড়েছে। কোথায় গেল সে? সাত্তকীর মাথা কাজ করছে না। সে সিঁড়ি দিয়ে উঠে বিভিন্ন দরজায় বারবার ডোরবেল করাঘাত করতে শুরু করলো। কেউ খুলছে না, যেন ভেতরে কেউ নেই। সে একবার উপরে একবার নিচে বিভিন্ন দরজার দিকে ছুটে গেল, বারবার করাঘাত করতে থাকলো। কেউ দরজা খুলছে না, উপর নিচ কোথাও না, কেবলমাত্র তার দরজাটি খোলা। আর কোনো দরজায় করাঘাত করে কেউ উত্তরে দিচ্ছে না, যেন কেউ কোথাও নেই। সাত্তকী যে কি করবে বুঝতে পারছে না। সে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে ফ্ল্যাটের বাইরে চলে এলো। ছুটতে শুরু করলো সে উত্তেজনায়। ছুটতে ছুটতে সাত্তকী বালাকৃষ্ণনের দোকানে এসে পৌঁছালো। বালাকৃষ্ণন তাকে দেখে হতভম্ব। সে তড়িঘড়ি তাকে এক গ্লাস জল খেতে দিল। বড্ড হাঁপাচ্ছিল সে। সাত্তকী আসলে কিছুই বুঝতে পারছে না, তার মাথায় কিছুই ঢুকছে না। একটি বাচ্চা তার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে এবং তারপরেই তার ফ্ল্যাটের সকলে উধাও হয়ে গেল, এমনকি বাচ্চাটিও। তার মাথায় কিছুই ঢুকছে না। এক নিঃশ্বাসে এক গ্লাস জল খাওয়ার পর সাত্তকী বালাকৃষ্ণনকে সবকিছু খুলে বলল। বালাকৃষ্ণন সবটা শুনল বটে। মাথা নাড়তে নাড়তে সে বলল, কাম ডাউন আন্না, শান্ত হন, চিন্তা করবেন না। এখন আপনি সুরক্ষিত আছেন। আমি তো জানি ওই ফ্ল্যাটে কেউ থাকতে পারে না। আপনি বললেন ওই ফ্ল্যাটে আছেন, আর আপনাকে সব এবারে একটু খুলেই বলা দরকার। এই কথাটি বলে বালাকৃষ্ণা সাত্তকীর সামনের চেয়ারটাতে মুখোমুখি বসে পড়ল। তারপর বলতে শুরু করলো, আন্না, ওই ফ্ল্যাটের ব্যাপারে আমি সব জানি, সব আপনাকে খুলে বলছি। কিন্তু আপনি যদি এইটা বিশ্বাস না করেন, আমার কিচ্ছু করণীয় নেই। কিন্তু আমার মনে হয় আপনাকে সব বলা উচিত। আপনি যে এই ফ্ল্যাটে উঠেছেন, মিস্টার নাগরাজনের রুমেই হলো আসল গন্ডগোল। 4 তলাতে এক বুড়ো বুড়ি আর তাদের নাতনি থাকতো। 3 তলাতে মিস্টার নাগরাজনের রুমে একজন গেস্ট ছিল। 2 তলাটা ফাঁকাই থাকে, আর 1 তলাতে 2টো ফ্যামিলি ছিল। তার মধ্যে একটা আমি মানে আমার ফ্যামিলি। তো হয়েছে কি, একটা ভ্যাকেশনে আমার ফ্যামিলি আর আমার উল্টো দিকের সবাই একসাথে মিলে একটা ট্যুরে গিয়েছিলাম। পড়েছিল খালি 2টো ফ্যামিলি, বুড়ো বুড়ির ফ্যামিলি আর মিস্টার নাগরাজনের পেইং গেস্ট। আর না, আমরা ফেরত আসার পরে পুলিশের কাছ থেকে সবটা জানতে পারি, কারণ আর তো কেউ ছিল না ফ্ল্যাটে। শোনা যায় সেই বাচ্চা মেয়েটা কি করে জানো ওই মিস্টার নাগরাজনের গেস্টের ব্যালকনিতে চলে যায়। তারপর হয়তো রেলিংয়ের উপর দিয়ে ঝুঁকে কিছু একটা দেখছিল। মিস্টার নাগরাজনের গেস্ট বোধহয় একটু বকা দেওয়াতে মেয়েটা চমকে গিয়ে উপর থেকে পড়ে যায়।
এই দৃশ্য দেখে উপরে বুড়ো চিৎকার করতে থাকে আর ওইখানেই পড়ে হার্ট ফেল করে। আর বুড়ি উপর থেকে ছুটতে ছুটতে নাতনির কাছে যাওয়ার তাড়ায় ফার্স্ট ল্যান্ডিংয়ে এসে হোঁচট খেয়ে মাথা ফেটে ওখানেই মারা যায়। তারপরে পেইং গেস্ট বাবাজি কোথায় গেলেন কেউ জানে না। পুলিশ হয়তো আরো বলতে পারবে, বাট আমাদের কাছে কোনো খবর নেই। নিজেকে অনেকটা সামলে নিয়ে সাত্তকী এবার বালাকৃষ্ণকে প্রশ্ন করলো, তা তোমরা ওখানে থাকো না কেন? ওই ফ্ল্যাটটা এখন কি ফাঁকা? তোমরা থাকো না ওখানে? না, ওই ফ্ল্যাটে কে থাকবে? এখনো তুমি গিয়ে দেখো, সেই বুড়ো দাদু নাতনির খোঁজ করে বেড়াচ্ছে, উপর নিচ করছে, আর দিদা ল্যান্ডিংয়ে বসে আছে। আর মেয়েটাকেও তুমি দেখতে পাবে পুতুল নিয়ে এদিক ওদিক খেলতে। তারপর আমরা কেউ ওই ফ্ল্যাটে আর থাকতে পারিনি, আমরা সব ছেড়ে চলে এসেছি। এখন ওই ফ্ল্যাটে কেউ থাকে না, থাকতে পারে না। এখন ওই ফ্ল্যাটে ওরা থাকে। গল্পটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া এরকম আরও গল্প শুনতে আমাদের আবার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। নমস্কার।